দর্শক স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। ঝক্কি বিড়ম্বনার ঠেলে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারাই হচ্ছে ঈদের আনন্দের আসল আনন্দ। থাকে নানা অভিযোগ, বাড়তি ভাড়া আদায়, চাঁদাবাজি, নৈরাজ্য এবং পথ ডাকাতি। এসব অভিযোগ প্রতি বছরই ঈদে থাকে। এবছর বাড়তি ভাড়া আদায়ের ব্যাপারটি উড়িয়ে দিয়েছেন সড়ক ও পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, বাড়তি ভাড়া কোথাও নেওয়া তো হচ্ছেই না, বরং কোথাও কোথাও ২০-৩০ টাকা করে কম ভাড়া নেওয়া হচ্ছে। অপরদিকে এবারের ঈদুল ফিতরে ঘরমুখ যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের গত ২০ বছরের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গণমাধ্যমেও নানা ধরনের খবর আসে, কোনটা সঠিক কোনটা ভুল সেসবও বোঝা মুশকিল। আমরা আলোচনা করব এসব বিষয় এবং সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক, রাজনীতি বিশ্লেষক ও কবি সোহরাব হাসান। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন লেখক, সাংবাদিক, গবেষক মোহাম্মদ রুহুল আমিন। স্বাগতম আপনাকে। আমি সোহরাব হাসান আপনাকে দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। এই যে ঈদের বিড়ম্বনা ঝক্কি, এটা তো আমাদের যেন নিত্য নিয়তি হয়ে দাঁড়িয়েছে। গতকালকেও সদরঘাটে একটি দুর্ঘটনা ঘটেছে, একজন মারা গিয়েছেন স্পটেই, আরেকজন নিখোঁজ রয়েছেন এখনো পর্যন্ত। সব মিলিয়ে যদি একটু আলোচনা করতেন। ধন্যবাদ, এবং সহ আলোচক রুহুল আমিন ভাইকে শুভেচ্ছা। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা। দর্শকদের মানে ঈদ যাত্রা তা আনন্দের হওয়ার কথা, স্বজনের কাছে যাবে এবং অনেকেই প্রিয়জন স্বজনরা অপেক্ষায় থাকেন যে যিনি হয়তো বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের কর্মক্ষম এবং পরিবারের জ্যেষ্ঠ মানুষটি দূর দেশে থাকেন এবং ঈদের সময় তার প্রিয়জনদের কাছে ফিরে যাবেন। কিন্তু বাংলাদেশের এটাই হচ্ছে সংস্কৃতি। বাংলাদেশে এত বেশি সংখ্যক মানুষ এত কম সময়ে, মানে এই ঈদের আগে পরে যাত্রা শুরু করেন বা ফিরে আসেন, সেটা একটা অসম্ভব। মানে কোথাও 10 গুণ, কোথাও 4 গুণ, 5 গুণ, 7 গুণ। তো এটা কিন্তু এই ব্যবস্থাপনাটা কিন্তু খুবই কঠিন এখন। বা এটাই পরিচালনার জন্যে যদি সরকারি পরিবহন থাকতো একমাত্র, তাহলে হয়তো আমরা বলতে পারতাম যে সরকার এটি দেখেনি কেন, সরকার প্রয়োজনীয় বাহন রাখেনি কেন, ট্রেন রাখেনি কেন। কিন্তু এটা তো বেসরকারি খাতে, আমরা যদি হিসাব করি বেসরকারি খাতেই বেশিরভাগ যাত্রী যান। ট্রেন বাড়তি ট্রেন দেওয়ার পরেও, এবং এই ঈদের 3-4 দিন আগে একটা ট্রেন দুর্ঘটনা হলো। 22 ঘন্টা পর ওই উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল শুরু হয়েছে। তো সুতরাং এই যে একটাই মানে এক হচ্ছে দুর্ঘটনা, চাহিদার চেয়ে অনেক বেশি যাত্রী, মানে বাহন কম কিন্তু যাত্রী বেশি। সুতরাং এখানে ওই যে বাড়তি ভাড়া, এটি মন্ত্রী যেভাবে বলছেন যে বাড়তি ভাড়ার কোনো অভিযোগ আমি পাইনি, কিন্তু মন্ত্রী না পেলেও মানুষ তো যারা গিয়েছেন তারা হাড়ে হাড়ে টের পেয়েছেন কতটা। হয়তো খুব বেশি না, অথবা এবারে বাস ডাকাতি, মানে যেটা হয় পথে মধ্যে যে যানজট আটকা পড়ে, যানজটে যাত্রী আটকা পড়েন, তখন এই সুযোগে এলাকার ডাকাত সংঘবদ্ধ ডাকাত দল ছিনতাই বা ডাকাতি করে। এবারে এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমে এরকম খবর আসেনি, কিন্তু আবার অনেক সময় আছে যে অজ্ঞান পার্টিও খুব সরব থাকে এই সময়টি। মানে যত ধরনের অপরাধ এই যাত্রা নিয়ে হয় সেগুলোর এরা থাকে। তাই এর বিরুদ্ধে সরকারের পদক্ষেপ কী নেওয়া উচিত, কী নিতে পারছে? একটা হচ্ছে যে ভাড়া যাতে না বাড়ে, একটা নির্দেশনা দিয়েছে সরকার। বাড়তি ট্রেন চালু করা, এবং সেটাও হয়েছে, কিন্তু যাত্রী এত বেশি, যেমন এই যে ট্রেনের ছাদে উঠে যে মানুষ যাওয়া, এটা খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে।
আনন্দের যাত্রা হরিষে আনন্দের যাত্রা বিষাদে পরিণত হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে যারা যাত্রীদের মধ্যেও কিন্তু একটা তাড়াহুড়া থাকে। অনেক সময় অনেক যাত্রী কিন্তু চালককে তাড়া দেয় যে দ্রুত চালাও, তো এটাও দুর্ঘটনার কারণ। আর মনে হচ্ছে কিছু কিছু ব্যবস্থা তো নেওয়া হয়েছে, যে কারণে একমাত্র দেখলাম ঢাকা থেকে উত্তরবঙ্গে যে যাত্রী বা যেসব বাস চলাচল করেছে সেখানে অনেক বেশি ঘন্টা ব্যয় হয়েছে। বরং ঢাকা সিলেট সড়কে সংখ্যা ছিল যে বেশি বিড়ম্বনা হবে, বেশি ভোগান্তি হবে, সেখানে ভোগান্তি বরং কম হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও কম হয়েছে। উত্তরবঙ্গে এটি একটা কারণ যে সেখানে অনেকগুলো রাস্তার কাজ হচ্ছিল, মানে সড়ক মেরামতের কাজ হচ্ছিল, যেখানে পুরো সড়কটা ব্যবহার করা যায়নি। এটি একটি। আর অতিরিক্ত যানবাহনের চাপ, সেটা তো আছে। না, এই চাপগুলো এগুলো তো বাস্তবতা। সরকার তাদের সাধ্যমতো পরিকল্পনা করছে, ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু এই যে বাড়তি ভাড়ার যে ব্যাপারটা, মানে যদি বলি, যদি চাপ বেশি থাকে, ভাড়ার যেভাবে নির্ধারণ করা হয় যে যাত্রীর সিট আসন সংখ্যা ধরে হচ্ছে ভাড়া নির্ধারণ করা হয়, যেন এই আসনের 60% যদি পূর্ণ হয় তাহলেই যেন এই বাস মালিকের ক্ষতি না হয়, লোকসান না হয়। অর্থাৎ সেখানে যদি শতভাগ পূর্ণ হয় তাহলে কিন্তু বাস মালিকের আরো বেশি লাভ হলো। সেখানে অতিরিক্ত যাত্রী হবার কারণে দাঁড়িয়ে যাচ্ছে, অনেক বেশি গাদাগাদি করে যাচ্ছে, সেখানে তো এমনিতেই আচ্ছা, মানে আয়ের জায়গাটা বেড়ে যাচ্ছে। বাস মালিকদের এখানে একটা যুক্তি আছে। এক হচ্ছে যে তেলের দাম বেড়েছে, তেল বা গ্যাসের দাম না, তেলের দাম বেড়েছে। না, তেলের দাম কিন্তু সরকার বাড়ানো হয়নি, যেহেতু একটা সংকট আছে। এবং সেখান থেকে যত যানবাহন, কোনো কোম্পানির যানবাহন চালানোর কথা সেটা হয়তো পুরোপুরি পারেনি। আরেকটি, এই যুক্তিটা কিন্তু মানে আমলে নিতে হবে। তারা বলেন যে আমরা যখন ঈদের আগে ঢাকা থেকে দাঁড়িয়েও যাত্রীরা যান, কিন্তু এই বাস যখন পরদিন ফিরে আসে তখন খালি আসে। আবার ঈদের পরে যেটা হয় যে ঢাকা থেকে যেসব বাস যায় সেটা অনেকটা খালি যায়। আবার যখন ফিরতি বাসে মানে অনেক বেশি যাত্রী থাকে। তো এটার সরকার একটা, আমার মনে হয় যে বেঁধে দেওয়া উচিত যে এই বাড়তি নিলেও কত 10 ভাগ 20 ভাগ এর বেশি না নেওয়া হয়, এবং তারও যৌক্তিক কারণ দেখাতে হবে। না হলে হচ্ছে কি, না হলে এই যে ঝগড়াঝাটি চলতেই থাকবে যে, এবং অনেক জায়গায় অপ্রীতিকর ঘটনাও ঘটে, অনেক জায়গায় হাঙ্গামা ঘটে। তো সেটা যাতে না ঘটে। তবে এখন পর্যন্ত আমরা কিন্তু বড় ধরনের বিচ্যুতি দেখিনি, বড় ধরনের হাঙ্গামার খবর পাইনি। এটি স্বস্তি। আশা করি যে ঈদের দিন পর্যন্ত এই মানুষ কী বলে, কোনো নির্বিঘ্নে না হলে মোটামুটি কম ভোগান্তির মধ্য দিয়ে যেতে পারবে। কারণ তাদের ভোগান্তিটা অন্তত কমুক, একটু সহনীয় হোক। আপনি দক্ষিণবঙ্গে এটা আবার ধরেন, দক্ষিণবঙ্গে পদ্মা সেতু থাকায় কিন্তু যাত্রীদের এই কষ্টটা হয়নি, এবং অনেকটা লাঘব হয়েছে। পাশাপাশি সেখানে লঞ্চ সার্ভিস আছে। হ্যাঁ, জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু মোহাম্মদ রুহুল আমিন, আপনাকে শুনতে চাই। এই ঈদ ভোগান্তি, যাত্রা ভোগান্তি, পরিশেষে যে আনন্দ স্বস্তি, সব মিলিয়ে যদি বলতেন। আমি বক্তব্য শুরুতে মোহনা টিভি কর্তৃপক্ষ এবং সমস্ত দর্শককে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আসলে আমরা যারা ঢাকাতে বসবাস করি, আমাদের অধিকাংশ শেকড় কিন্তু গ্রামে। আমার গ্রাম থেকে উঠে এসে আমরা ঢাকা শহরে বা বিভিন্ন শহরে চাকরি বাকরি বিভিন্ন কারণে আমরা অনেকে এস্টাবলিশড হয়েছি, কিন্তু আত্মীয় স্বজন কিন্তু গ্রামেও রয়ে গেছে। যারা বিভিন্ন একটা বিরাট সংখ্যক শ্রেণী আছে গার্মেন্টসে চাকরি করে, তাদেরও সমস্ত আত্মীয় স্বজন গ্রামে। এখন বছরে সাধারণত আত্মীয় স্বজনের সাথে দুইটা ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই দুইটা ঈদেই কিন্তু সাধারণত আমরা যারা চাকরিজীবী তারা কিন্তু তার আত্মীয় স্বজনের সাথে মিলিত হওয়ার জন্য একটা সুযোগ পায়, একটু ছুটিও বেশি পায়, এবং তারা একটা আনন্দ নিয়ে সবসময় যায়। এখন ঈদের এই আনন্দ যাত্রায় আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা ওইভাবে যখন আমরা যাইতাম বাসে কইরা, অনেক সময় রিক্সা কইরা, অনেক সময় আপনার ভ্যানে করেও গ্রামে গেছে। তখন
এই যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নতি ছিল না। এখন আমরা এখনকার সময়ে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছে, তারপরে কিন্তু আপনার মানে মানুষ মানে যে হারে যাচ্ছে, আমি একটা এতে দেখলাম যে 3-4 দিনে ঢাকা শহরে 1.5 কোটি লোক অলরেডি গ্রামে গেছে, যেখানে ডেলি যাতায়াত হয় হয়তো আপনার মানে 10-20 হাজার বা লোক বা 50 হাজারই হয়তো হয়, মানে মানে আসা যাওয়া করে। এখানে যদি ধরেন শুধু যদি একদিকে ঢাকাতে যদি 1.5 কোটি লোক বের হয়ে যায়, তো এই যে 1.5 কোটি লোকের যে একটা বাড়তি চাপ, এটা তো সাধারণ পরিবহনের উপর পড়বেই, এবং সেই সুযোগটা কিন্তু আপনার মানে বাস মালিকরা কম বেশ নেই। আমি একটু প্রশ্ন করতে চাই, আপনি চমৎকারভাবে বললেন, সোহরাব হাসান ভাইও বললেন যে এই যে যৌক্তিকতা, এটি কিন্তু সাধারণ জনগণও এই যৌক্তিকতা মানতে ইচ্ছুক যে এই একই সময়ে অনেক মানুষ ঢাকা ছাড়বার কারণে বাড়তি চাপ যোগ হয়, এই ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনা হবে। এই যে বাড়তি ভাড়া নেওয়ারও যে এটি মৌসুম হিসেবেও দেখে, সবারই তো মানে একটি মৌসুম থাকে, বাস মালিকদেরও একটি মৌসুম। কিন্তু এই যে দায়িত্বশীল জায়গা থেকে যখন মন্ত্রী বলেন, যে অস্বীকার করেন যে না এরকম বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না, তখন তো জনগণের মধ্যে একটি মানে যদি সরকার নীতি করে একটি নিয়ম করে দিল যে এখন ঈদের সময় 10% ভাড়া বাড়বে চাপের কারণে বা যৌক্তিক কারণে, জনগণ কিন্তু দিতে ইচ্ছুক। কিন্তু যখন মন্ত্রী বলছেন যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না, সেই সংবাদ একজন সাধারণ যাত্রী যখন দেখছেন, তার কাছে যখন বাস কর্তৃপক্ষ বেশি ভাড়া চাচ্ছে, তখন কিন্তু একটা সাংঘর্ষিক রূপ নেওয়াটাই স্বাভাবিক। এবং এটা হয় গণমাধ্যমে এই ছোট ছোট বিষয়গুলো না আসলেও অসংখ্য এরকম ঘটতে থাকে। এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখে আসলে বাড়তি ভাড়া দিয়ে কিছু নেওয়া হচ্ছে, এটা সত্য, এটা কোনো মিথ্যার কোনো নাই। মন্ত্রী হয়তো মানে বলবে যে ওনার কাছে তো কোনো কমপ্লেন আসে নাই, কিন্তু আসলে কিন্তু আপনার মানে এই ধরনের মানে ব্যাপারে সরাসরি কমপ্লেন মন্ত্রীর কাছে আসাটা একটা, মন্ত্রী তো তিনি হয়েছেন 1 মাস আগে, এর আগে তিনি জানেন না সাধারণ মানুষও বা গণমাধ্যমে তো একটা এই দুঃসাধ্য খবরগুলো ব্যাপার প্রকাশ হচ্ছে। কাজে এই জিনিসটা মন্ত্রী যেটা বলছেন এতে আসলে এটার সাথে আমরা একমত না। আসলে মানে নিচ্ছে, তবে সরকার চেষ্টা করতেছে যাতে ওই ধরনের মানে বিড়ম্বনা কমে। কারণ আমি 2টা জিনিস দেখছি। একটা জিনিস হলো যে সরকারের পক্ষ থেকেও আপনার মানে যাতে বাড়তি ভাড়া না নেওয়া হয় তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং ওই শ্রমিক ফেডারেশন যেটা, এটা তো আপনারা জানেন অত্যন্ত শক্তিশালী পরিবহন শ্রমিক ফেডারেশন। পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস, তারও কিন্তু ফেসবুকে বেশ কয়েকটা বক্তব্য আমি দেখলাম। সেই বক্তব্যে উনি কিন্তু পরিবহন যারা সমিতি এবং মালিক তাদের সাথে ওনার খুব ভালো সম্পর্ক, তাদেরকেও কিন্তু বারবার উনি রিকোয়েস্ট করছেন বা আহ্বান জানাইছেন যাতে মানে সহনীয় পর্যায়ে মানে ভাড়াটা নেওয়া হয়, যাতে বেশি ভাড়া না নেওয়া হয়। এখন আমাদের দেশের যেটা মানে কালচার হয়েছে, আপনার রমজান মাসে দেখবেন সব ব্যবসায়ীরাই মানে তার ব্যবসা করে, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য সবাই বাড়াইয়া দেয়, এবং মানে তারা মনে করে যে বছরে এই 1 মাসই ব্যবসা করবো আর 11 মাস মোটামুটি চললেই চলে। আচ্ছা, এটা কিন্তু আমাদের ব্যবসায়ীদের একটা টেন্ডেন্সি, এটা আমি একদম তাদের সাথে নিজস্বভাবে আলোচনা করে আমি দেখেছি। এখন আমাদের বাস মালিকরা তো ব্যবসায়ী, তারাও কিন্তু এই মৌসুমটাকে মানে সময়টাকে কিন্তু তারা 2টা ঈদকেই তারা মানে একটা কিন্তু তাদের একটা ব্যবসার একটা মানে বলে মনে করে, এবং তারা কিন্তু এখান থেকে ব্যবসা মানে করার চেষ্টা করে। কি ব্যবসা করতে দেওয়া উচিত নাকি সরকারের নীতিমালা থাকা উচিত? এটা সরকারের একটা নীতিমালা থাকা উচিত যে আপনি 10% ভাড়া বেশি নেন অথবা 15% ভাড়া নেন। আমার মনে হয় সরকার এটা একটা সিস্টেম অলরেডি করতেছে, এবং সেই সরকারকে টাইম দিতে হবে, মানে সমস্ত টিকিটিং সিস্টেমে চলে আসতেছে আস্তে আস্তে। তখন কিন্তু বাস মালিকরা ইচ্ছা করলেও ওই আর আপনার মানে ওই নিতে পারবে না। ধন্যবাদ আপনাকে। সোহরাব হাসান, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের প্রভাব পড়ছে, আমাদের বাংলাদেশের অনেক প্রবাসী ভাইরা বিশেষ করে শ্রমিক শ্রেণী মধ্যপ্রাচ্যে রয়েছেন, তাদের উপরে আমরা দেখি যে ঈদ সামনে করে রেমিটেন্সের ফ্লোটা বেড়ে যায়, এরপর তাদের আত্মীয় স্বজন যারা দেশে আছেন তাদের ঈদ আনন্দটা অনেকটা নির্ভর করে ওই মধ্যপ্রাচ্যে যারা রয়েছেন তাদের উপরে। এই যুদ্ধের প্রভাব পড়ছে কিনা বা আপনার? না, প্রভাব তো পড়ছে, কতটা প্রকটভাবে পড়ছে। আর শুধু আমাদের সেখানে শ্রমিক নেই, 60 লাখ শ্রমিক কিন্তু, তারপর জ্বালানি সংকট, এবং হয়তো কয়েকটি জাহাজ এসে পড়ায় এই গত সপ্তাহে আমরা আপাতত জ্বালানি সংকট
থেকে কিছুটা রেহাই পাচ্ছি, কিন্তু এর পরে কি হবে যদি ভবিষ্যতে না হয়? শ্রমিকের কথা, কয়েকজন কিন্তু মারা গেছেন, হ্যাঁ। বেশ কয়েকজন, এবং তাদের লাশ এসেছে, যাদের জীবন্ত আসার কথা তাদের মরদেহ এসেছে। তারা আতঙ্কে আছে, কারণ মধ্যপ্রাচ্যের যেসব দেশগুলোতে আমাদের কর্মীরা আছেন, বাংলাদেশের শ্রমিকরা আছেন, সেসব দেশে কিন্তু, সেটা কাতার, সৌদি আরব, ওমান, দুবাই, এসব জায়গায় কিন্তু ইরানের উপর যেহেতু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং সেখানে হত্যাযজ্ঞ চালাচ্ছে, সেখানে স্কুলের ছোট্ট শিক্ষার্থীদের হত্যা করেছে বোমা মেরে হসপিটালে, এবং তার আত্মরক্ষার জন্য ইরানও কিন্তু আমেরিকান ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সেখানেও তার পাল্টা আঘাত এনেছে। এতে সাধারণ নিরীহ, সবগুলোই যে সামরিক স্থাপনায় পড়েছে তা না, স্থাপনার বাইরেও পড়েছে, নিরীহ মানুষও মারা যাচ্ছে, যার মধ্যে বাংলাদেশি নাগরিকও আছে। তো প্রথমত হচ্ছে উদ্বেগের বিষয় হলো যুদ্ধটা কতদিন চলবে। এই যুদ্ধ যে চাপিয়ে দিয়েছেন যে ব্যক্তি, একজন উন্মাদ, মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট নিজে, মানে তিনি সারা বিশ্ব তার এই উন্মাদনার কাছে জিম্মি হয়ে পড়েছে, এবং এটি কীভাবে রক্ষা পাবে? এক ইসরায়েলকে রক্ষা করতে যেয়ে তিনি গোটা বিশ্বকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। এমনকি যুক্তরাষ্ট্রের বরাবর যে মিত্র বলে পরিচিত দেশগুলো, ইউরোপীয় দেশগুলো, তারা কিন্তু এবারে যুদ্ধে অংশ নিতে রাজি হয়নি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ট্রাম্প নিতে চেয়েছেন। মার্কিন বিশেষজ্ঞরাও, মার্কিন যারা এবং সেখানকার একজন নিরাপত্তা কর্মকর্তা, উচ্চ পর্যায়ের প্রধান, তিনি কিন্তু পদত্যাগ করেছেন এই যুদ্ধের নিন্দা করে, যুদ্ধের বিরোধিতা করে। এখন এর ফয়সালাটা কি হবে? যদি ইরানের, দেখুন, প্রথম তো সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হলো, কয়েকজন কমান্ডারকে হত্যা করা হলো, পরবর্তীকালে তারা আরও কয়েকজনকে হত্যা করেছে, এবং হত্যা মনে হচ্ছে তাদের একটা নেশায় পরিণত হয়েছে। এখন ইরান আত্মরক্ষার জন্য তো সেটা প্রতিরোধ করার চেষ্টা করবেই। এখানে সবচেয়ে জঘন্য যে ভূমিকা নিয়েছে সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। তারা মনে হচ্ছে যে তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে রক্ষার জন্যে ভূমিকা করেছে, এবং সৌদি আরব তো হুমকি দিয়েছে যে ইরানে আক্রমণ করবে যদি তারা আক্রান্ত হয়। এখন আমরা তো বিবেকের কথা বলতে পারি, শান্তির কথা বলতে পারি, আমরা যুদ্ধ বন্ধের দাবি জানাতে পারি, কিন্তু যারা যুদ্ধ চাপিয়ে দিয়েছেন তারা সেটা শুনবেন কিনা? বাংলাদেশের এই মুহূর্তে আপনি বলছেন সত্যি যোগাযোগ, সে হয়তো ঈদের দিনে যে আমাদের প্রবাসী ভাইরা বাইরে আছেন, তারা তার পরিবারের সাথে যোগাযোগ করতে চাইবেন, একটু তারা ভালো আছেন এই খবরটা এখানকার তার স্বজনরা জানতে চাইবেন, কিন্তু সেখানে যদি আতঙ্কে থাকে, এবং অনেকেই কিন্তু, বিশেষ করে লেবাননে অনেক বাংলাদেশি কর্মী কিন্তু চাকরি হারিয়েছেন, এবং তারা যেখানে থাকতেন তারা ঘরবাড়িও হারিয়েছেন, এবং তারা আমরা দেখলাম যে কী বলে খোলা আকাশের নিচে বাস করছে, এবং মেয়ে কর্মী পর্যন্ত। এক্ষেত্রে সরকারের যেটি উচিত, ওই সরকার সংশ্লিষ্ট দেশে যে আমাদের দূতাবাস আছে, সেই দূতাবাসের মাধ্যমে সেই সরকারের সঙ্গে আলোচনা করে অন্তত এদেরকে দ্রুত অস্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত। আর আমরা চাই যে যুদ্ধটা যত দ্রুত ঈদ পরশুদিন হবে, তার আগেই যদি যুদ্ধটা থেমে যায়, তাহলে হয়তো এই বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মানুষ আনন্দের সঙ্গে যুদ্ধ করতে, আনন্দের সাথে ঈদটা উদযাপন করতে পারবেন। আর না হলে কিন্তু সংখ্যা, ভয়, আতঙ্ক, উদ্বেগ থেকেই যাবে। জি, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ রুহুল আমিন, আপনি একজন সাংবাদিকও বটে। এই যে যদি বলি ইরান ইসরায়েল যে যুদ্ধ চলছে, আমরা গণমাধ্যমে প্রতিনিয়ত দেখতে পাই যে বাংলাদেশের গণমাধ্যম তো বিশেষ করে ইরান নাস্তানাবুদ করে দিচ্ছে ইসরায়েলকে, এরকম ঘটনাই দেখি, কিন্তু বাস্তবতায় দেখি আবার ইরানের প্রধান দায়িত্বরতরা একের পর এক নিহত হচ্ছেন।
আপনার কি মনে হয় এটা কি মানে বাংলাদেশের অধিকাংশ মানুষ পছন্দ করে কারণে এই ধরনের সংবাদ পরিবেশন করা হয়, নাকি এখানে মানে হিডেন কোনো পলিসি আছে কিনা? আমার মনে হয় এটা তো সাধারণত সোশ্যাল মিডিয়াতে আসতেছে, গণমাধ্যমগুলো তো আসতেছে। এই ধরনের সংবাদ মানে আমাদের প্রকাশ দেশের হচ্ছে। লোকজন মানে ইরান জয়লাভ করুক এটা কিন্তু তারা চাই। আচ্ছা, এই কারণে কিন্তু মানে যারা মানে আপনার গণমাধ্যম বলেন বা সোশ্যাল মিডিয়া বলেন, তাদের একটা মনের টানে হোক বা হোক, তারা মানে এটাকে বেশি করে হাইলাইট করতেছে। কিন্তু তাদের যে সমস্ত মানে প্রচারণাগুলি আমরা দেখতেছি আসলে কিন্তু যুদ্ধের বাস্তব পরিস্থিতির সাথে অনেকগুলি মিলতেছে না। কারণ এই যুদ্ধটা কিন্তু এখনও আমরা যত ইরানকে উপরের দিকে রাখি কিনা, বাস্তবে কিন্তু ইরানের যে সমস্ত প্রথম সারির নেতা ছিলেন তারা কিন্তু অধিকাংশ নিহত হয়েছেন। আমার মনে হয় তাদের দ্বারা প্রতিপক্ষ, তাদেরও টার্গেট যে এদের প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি নেতা যদি মানে সবই আমরা মানে মেরে ফেলতে পারি, তারা তো অটোমেটিক্যালি আমাদেরকে সারেন্ডার করবে। এই ধরনের একটা চিন্তা ভাবনা নিয়েই কিন্তু তারা আমার মনে হয় আগাচ্ছে। বাংলাদেশের গণমাধ্যমের উপরে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সৈন্যদের মনোবল ডিপেন্ড করে মোটেই না। আচ্ছা, আমি তো মনে করি যে বাংলাদেশের গণমাধ্যম মানে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের লোকজন কয়টার নাম জানে সেটাও তো আমার মনে হয় না। আচ্ছা, কারণ আমি যুক্তরাষ্ট্রে যাই মাঝে মাঝে, আমার যে একজন হাই লেভেলের লোকজনের সাথে কথা হয়েছে, অনেক সময় তারা যে বাংলাদেশ একটা কান্ট্রি আছে সেটাও তারা জানে না। না, কে বলছে জানে না, জানে না। আমি কিছু জায়গাতে আমি আলাপ করেছি। আপনাকে একটা আমি কথা বললি, আমি মানে রয়্যাল ক্যারিবিয়ান মানে জাহাজে আপনার মানে ওই গত অক্টোবর মাসে 5 দিনের একটা সামুদ্রিক ট্যুর ছিল। আচ্ছা, তো সেইখানে আপনার মানে কিছু ইভেন্ট ছিল, খেলাধুলার ইভেন্ট। তা আমি একটা খেলাতে অংশগ্রহণ করছিলাম নিজে। আচ্ছা, তখন আমার নাম যখন ডিক্লেয়ার দিল মিস্টার রুহুল আমিন ফ্রম বাংলাদেশ, তখন কিন্তু সবাই দিকে আমি তাকাতাকি করতেছে, হোয়ার ইজ ইট। তখন একজনে বলে নিয়ার ইন্ডিয়া, হি ইজ ইন্ডিয়ান। অর্থাৎ পরবর্তী সময় আমি বললাম নো, আই এম নট ইন্ডিয়ান, আই এম বাংলাদেশি। হ্যাঁ, ইট ইজ নিয়ার টু ইন্ডিয়া, ইজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। আমাকে কিন্তু ওইখানে তর্ক করতে হয়েছে, এই জন্যই বললাম যে এখনকার ওইখানকার তারা গণমাধ্যম যেগুলি আসছে, বাংলাদেশের 2-1টা গণমাধ্যম, ধরেন ডেইলি স্টার বা প্রথম আলো, এই ধরনের 2-1টা পত্রিকা হয়তো তারা মানে একটু দেখে বা এদের নিউজ টিউজগুলো তারা একটু মানে বিশ্বাসের মধ্যে আনে বা এতে আনে। অন্যান্য মানে যে সমস্ত গণমাধ্যম আছে তারা এই সমস্ত গণমাধ্যম সবাই তাদের খুব একটা ধারণা আছে আমার মনে হয় না আর কি। তো বাংলাদেশে যে সমস্ত লোকজন আমেরিকাতে বা অন্যান্য ওই দেশে কানাডাতে যারা আছে প্রবাসী, তারা হয়তো এই সমস্ত গণমাধ্যম আপনার মানে ওই টিভির মাধ্যমে ম্যাক্সিমাম টিভি দেখছি, টেলিভিশন দেখে, সবার বাড়িতে টেলিভিশন আসছে, টেলিভিশন দেখে, প্রত্যেকটা টেলিভিশন তারা দেখে। আমি যখন আমেরিকাতে থাকি আমিও দেখি। তো সুতরাং বাঙালিদের মধ্যে হয়তো আছে, কিন্তু বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা কেমন হওয়া উচিত আপনার মনে হয়? আমার মনে হয় বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকাটা সত্যিকার যেটা চিত্রটা সেটা গণমাধ্যমে ফুটে তোলা উচিত। কারণ গণমাধ্যমের দায়িত্ব তো ওইটাই। তো ওইটা যদি আপনার না করেন তাহলে আপনি মানে এক পক্ষ যতই লেখেন, বাস্তবতা যদি মিল না থাকে তাহলে তো লাভ হইল না আলটিমেটলি। আচ্ছা, রোহনের সাথে একটু যোগ করি, সেটা হচ্ছে যে আমরা এই ইরান যুদ্ধের বা ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধের খবরটা কোন সূত্রে পাই? পশ্চিমা সূত্রই বেশি। এর বাইরে একটা আল জাজিরা আছে, এছাড়া কিন্তু আমাদের অন্য কোনো সূত্র নেই। সুতরাং আমরা হয়তো ইরানের যে সাফল্যের যেসব সেটা কিন্তু পশ্চিমা মাধ্যমেই প্রচার করছে। আরেকটি হচ্ছে ইসরায়েল যে মানে সেখানে সব কিছু রুদ্ধ করে দিচ্ছে, যেমন অন্য দেশ করে যুদ্ধের সময়। ইসরায়েল থেকে কোনো খবর পাওয়া যাচ্ছে না, অর্থাৎ সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমও বন্ধ। আর তারা যখন খবর দেয় তখনই কিন্তু সেটা পাওয়া যায়। এর আগে এমনকি সেখানকার বিবিসি, CNN বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থাকেও তারা কোনো সংবাদ পরিবেশন করতে দিচ্ছে না, যেখানে ইরান থেকে কিন্তু করতে পারছে। তো সুতরাং ইসরায়েল একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ চাপিয়ে দিয়েছে। শুধু এটি একটি কি বলে একটি তারা তথ্য যুদ্ধ চাপিয়ে দিচ্ছে প্রতিপক্ষের বিরুদ্ধে, ইরানের বিরুদ্ধে, যে সেখানে যে ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা জানি যে ইরান থেকে ক্ষেপণাস্ত্র তেল আবিবে গেছে, কিন্তু কোথায় কোন
জায়গায় আঘাত এমনকি হেনেছে। কোন ভবনে আঘাত করেছে সেটাও জানি, কিন্তু ক্ষয়ক্ষতিটা জানি না, যেহেতু ইসরায়েল এটা চেপে রাখছে। হ্যাঁ, হ্যাঁ। তা সুতরাং আমরা যে শুধু বাংলাদেশের গণমাধ্যম যে একেবারে কি বলে চোখ বন্ধ করে ইরানকে সমর্থন করছে তা না, তারা যে খবরটা পশ্চিমা মাধ্যমেই পাচ্ছে সেটাই প্রচার করছে। তা সুতরাং এক্ষেত্রে ইসরায়েল যে কৌশল নিয়েছে, এমনকি যুক্তরাষ্ট্রেরও যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটাও কিন্তু আমরা পুরো জানি না, কারণ পশ্চিমা গণমাধ্যম অনেকটা চেপে রাখতে যাচ্ছে, চাচ্ছে। হ্যাঁ। জি, ধন্যবাদ। আমি আরেকটি প্রসঙ্গে আসতে চাই যে আমাদের নতুন সরকার 1 মাস হয়েছে দায়িত্ব গ্রহণ করেছে, এর মধ্যে 28টি পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে ফ্যামিলি কার্ড আছে, কৃষকের ঋণ মৌকুফ আছে, মসজিদের ইমামদের ঈদ বোনাস দেওয়া আছে, ভালো ভালো কিছু উদ্যোগ রয়েছে। পাশাপাশি কিছু উদ্যোগ গ্রহণ করেছে যেগুলো নিয়ে বিরোধী দল জামাত ইসলাম বা 11 দল সমালোচনা করছে, বিশেষ করে জেলা প্রশাসনে প্রশাসক বসানো এবং এর আগে সিটি কর্পোরেশনে প্রশাসক বসানো, সব জায়গায় দলীয়করণ, এই ব্যাপারটি নিয়ে বিরোধী দল যে সমালোচনা করছে এবং সরকারের যে শুরুতে সুন্দর সূচনা 28টি পদক্ষেপ গ্রহণ করা নিশ্চয়ই কম নয়। এই সব মিলিয়ে যদি একটু হ্যাঁ, প্রধানমন্ত্রী বোধহয় একজন উপদেষ্টার সেটি প্রথম বলছিলেন 28 দিনে 28টি পদক্ষেপ। সরকারের যাত্রাটা শুভই বলবো, ভালো। এর মধ্যে ইতিনীতি দুইটাই আছে। এক হচ্ছে যে জনবান্ধব যে কর্মসূচিগুলো, সেটা অবশ্যই আমরা সমর্থন করি। সেটা কৃষি ঋণ মওকুফ, কৃষককে কার্ড দেয়া, ফ্যামিলি কার্ড এবং ইমাম পুরোহিতদের কি বলে ঈদ বোনাস না পাই, তাদের বোধহয় সম্মানই দিচ্ছে এবং এটা নিয়মিতই দেয়া হবে। ওরকম কোনো গেজেট পাস হয়নি, কিন্তু প্রথম ধাপ দিয়েছে আর কি। আচ্ছা দিয়েছে। এখন কথা হচ্ছে যে এটি প্রয়োজনের তুলনায় কতটা, বিশেষ করে ফ্যামিলি কার্ড দিয়েছে বোধহয় 37,000 মাত্র। সারা দেশে 37,000 হলে কত, মানে এর যে যাদের পাওয়ার কথা এই মানুষ আছে প্রায় 1 কোটি পরিবার। আচ্ছা, 1 কোটি পরিবারের মধ্যে যদি 37,000 দেওয়া হয়, তাহলে না পাওয়ার দলই কিন্তু ভারী। এখন আমার প্রতিবেশী যখন পেয়েছে, আমি যদি না পাই নিশ্চয়ই আমি ক্ষুব্ধ হব, একই রকম সামাজিক বা অর্থনৈতিক অবস্থায় থাকার কারণে। সুতরাং সরকারকে বাকিটা কবে দ্রুত এটা করতে হবে, এটা একটা পাইলট প্রোগ্রাম হিসেবে করেছে। এটি তো মানে বাস্তবতা হচ্ছে আমাদের তো মানে চাহিদা অনেক বেশি। না চাহিদা বলে না, এখন ধরুন আপনি কিসের ভিত্তিতে ধরেন এই 34টি না কতটি উপজেলায় এটা দেওয়া হয়েছে, তাহলে বাংলাদেশে বাকি উপজেলাগুলো বাকি ইউনিয়নে যেগুলো, এটা পর্যায়ক্রমে সেটা কতদিন, যে সরকার কিন্তু এমন কোনো এখনো পর্যন্ত রূপরেখা দেয়নি যে 6 মাসের মধ্যে এটা পূরণ করতে হবে। এর পাশাপাশি অন্য যে মানে সরকারের সামাজিক সুরক্ষা যে কর্মসূচিগুলো, যেগুলো আগের সরকারের ছিল, আওয়ামী লীগ সরকারের অনেক দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, কিন্তু সেটা অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু অনেক বন্ধও ছিল। মানে তারা এই কার্ড যে যাচাই করতে যে সেটা তালিকা পূর্ণ করতে পারেনি, না পারার একটা বড় কারণ স্থানীয় সরকারগুলো অকেজো ছিল। এখন সরকারের পাশাপাশি স্থানীয় সরকারগুলো সচল করার উদ্যোগ নিয়েছে। আগে আমলারা ছিল, সেখানে দলীয় লোক বসানো হয়েছে। স্বাভাবিকভাবে দলীয় লোক বসালে বিরোধী পক্ষ এবং ওই দলের বাইরের মানুষের মধ্যে তো একটা সন্দেহ থাকবে। প্রথম হচ্ছে সন্দেহ, দ্বিতীয় হচ্ছে যে তারা কীরকম কাজ করে। যখন যিনি প্রশাসক হলেন অথবা মেয়র হলেন বা চেয়ারম্যান হলেন, তখন কিন্তু তার প্রথম হচ্ছে যে তিনি সবার জন্য কাজ করবেন, তিনি আর দলের থাকেন না। কিন্তু আমাদের এখানে দলের না থাকার যে মানে দলীয় স্বজনপ্রীতি, দলীয় প্রীতি, এটি কিন্তু একেবারে স্বাভাবিক প্রবণতা, এতদিন ধরে রাজনৈতিক সংস্কৃতি হয়ে আসছে। এর বাইরে যদি বিএনপি যেতে পারে আমরা সাধুবাদ জানাবো, যদি না যেতে পারে তাহলে কিন্তু তাদের একই সমালোচনার মুখে পড়তে হবে। কিছু কিছু ক্ষেত্রে এমনকি এই যে পাইলট স্কিমে যে
এই ফ্যামিলি কার্ড করা হয়েছে, সেখানেও কোথাও কোথাও কিন্তু অভিযোগ এসেছে যে প্রকৃত যে যাদের পাওয়ার কথা তারা অনেকে বাদ পড়েছেন এবং যাদের পাওয়ার কথা না তারা পেয়েছে, অর্থাৎ অপেক্ষাকৃত সচ্ছল পরিবার পেয়েছে, কিন্তু নাজুক যাদের অবস্থা, আর্থিক অবস্থা, তারা পাননি। সুতরাং এই যাচাই বাছাই করাটা কিন্তু খুব কঠিন কাজ। এখন এটা কে করবে? স্থানীয় সরকার সচল নয়, কারণ এখন ঢাকা শহরে এদের ঢাকা শহরে তো কমিশনার যে বা কাউন্সিলর, প্রশাসক তো প্রশাসক তো 2 সিটি কর্পোরেশনে 2জন প্রশাসক বসানো হয়েছে, তাদের পক্ষে তো ওয়ার্ডে ওয়ার্ডে যে করে না। এখন ওয়ার্ড কাউন্সিলররা যদি সচল না হন, অথবা তারা তো আগের সরকারের আমলে নির্বাচিত, এখন সেই নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, এখন তারা এবং অনেকে পলাতক আছে, তাহলে সেখানে বিকল্পটা কি? সেক্ষেত্রে আমি মনে করি যত দ্রুত সম্ভব নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই এই কার্ড, সামাজিক সুরক্ষা, স্থানীয় সমস্যাগুলোর সমাধানে মনোযোগী হওয়া উচিত। সরকারকে এ ব্যাপারে একটা রূপরেখা দেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ রুহুল আমিন, নির্বাচনের আগেই, বিশেষ করে 24-এর অভ্যুত্থানের পরেই যখন নির্বাচন নিয়ে নানা আলোচনা হচ্ছিল, তখন জামাত ইসলামী সহ এনসিপি এরা দাবি করছিল যে স্থানীয় নির্বাচন আগে হোক, যেহেতু স্থানীয় পর্যায়ের সমস্যাটা যেটা এখন সোহরাব হাসান ভাই বললেন, যে এগুলো সমাধানের জন্য নির্দিষ্ট নির্বাচিত স্থানীয় সরকার প্রয়োজন। তো যেভাবে হোক এখন বিএনপির চাওয়া মতে এবং বাস্তবতার পরিপ্রেক্ষিতে জাতীয় নির্বাচন হলো, নতুন সরকার গঠন করেছে। এখন নতুন সরকার যে স্থানীয় যে প্রশাসকগুলো নিয়োগ দিচ্ছে, এই প্রশাসকে আপনার কি মনে হয় কতটুকুন সমস্যার সমাধান হবে? প্রশাসকে আপনার সমস্যার ধরুন আমি মনে করি এটা 50% সমাধান হইতে পারে। আচ্ছা, আমার যেটা অ্যাজাম্পশন আর কি, আর 50% সমাধান হবে না। অন্তত যে সমস্ত মানে জায়গাতে একটা বিশৃঙ্খলা, সব জায়গাতে বিশৃঙ্খলা। আমি তো 2 দিন আগে গ্রামেতে ফিরলাম, সবখানে কিন্তু আপনার মানে ওই যে লোকাল চেয়ারম্যান এখনও পলাতক, আওয়ামী লীগের লোকজন ছিল, এখন অন্য একজনকে দায়িত্ব দিয়ে এটা করা হচ্ছে। তো পৌরসভাগুলি তো ঠিক তাই, এবং সিটি কর্পোরেশনে মাত্র প্রশাসক দিল। এখন আমার যেটা ধারণা, হয়তো সরকার হয়তো এখন প্রশাসক হয়তো 3 মাস বা 4 মাস বা 6 মাসের বেশি রাখবেন না। একটা সুশৃঙ্খল পরিস্থিতির মধ্যে এনে সরকারের উপর যেটা নির্বাচন দেবে, এবং নির্বাচিত যারা প্রতিনিধি তারাই যাতে মানে ওই স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিতে পারে, সেটি কিন্তু সরকার আলটিমেটলি লক্ষ্য। এবং আমাদের বিএনপির মহাসচিব, স্থানীয় সরকারের যে মন্ত্রী, উনিও তো বলছেন যে আমরা একদম ন্যূনতম সময়ের মধ্যেই আমরা নির্বাচন দিয়ে দিব। আমার ধারণা ঈদুল আজহার আগেই আমরা এই স্থানীয় সরকার নির্বাচনের দিকে সরকার যাবে, এবং স্থানীয় সরকার নির্বাচন একটার পর একটা শুরু করবে। সেটা সিটি কর্পোরেশন দিয়ে হতে পারে, অথবা যদি গ্রাসরুট লেভেলতে ইউনিয়ন পরিষদ দিয়ে হতে পারে, যে সরকার আলাপ আলোচনা করে ঠিক করবে। তবে আমার মনে হয় উপর দিক থেকে নিচের দিকে যাবে। মাত্র যদি বলেন আপনি ঈদুল আজহার আগেই নির্বাচন, যদি আপনি যে সম্ভাবনার কথা বলছেন, তাহলে এই মাত্র 2 মাসের জন্য কি প্রশাসক বসানোটা কতটা যৌক্তিক? না, যৌক্তিক হলেও যে একদম যে আপনি ছিল না কিছুই, আচ্ছা, সেই জায়গাতে যদি আমাদের দেশে একটা কথা আছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো, এখন একদম নাই। সেই জায়গাতে যদি আপনি একজন লোক বসান, সে অন্তত মানে আপনার এই যে সিটি কর্পোরেশন দেখে শুনে রাখবে। যদি তাই হয়, মানে যদি তাই হয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন মানে 1-2টা সিটিতে প্রশাসক দিলেন, বিশেষ করে ঢাকা দক্ষিণে, সেটি নিয়ে কিন্তু বিএনপি তীব্র সমালোচনা করেছিল, বিরোধিতা করেছিল। সেটি কেন? অন্তর্বর্তী সরকার তো 18 মাসের জন্য তাহলে কেন ফাঁকা রাখার প্রশ্ন এসেছিল? না, অন্তর্বর্তী সরকার ধরেন মানে বিএনপি হয়েছে তার রাজনৈতিক কারণে বিরোধিতা করছে, কিন্তু আমরা কিন্তু চাইছি যারা নগরবাসী বা আমরা যারা সাধারণ জনগণ, আমরা কিন্তু চাইছি যে আমাদের একজন প্রশাসক থাক, এবং প্রশাসক হোক, এবং প্রশাসক থাকলে কম বেশ কিছু তারা কিন্তু কাজ করছে অনেক। আমার মানে ধরুন মানে বাসার যে এই যে ট্যাক্স হচ্ছিল না, সেটা কিন্তু এই গভর্নমেন্টের আমলে, আমরা ইন্টারিম গভর্নমেন্টের প্রশাসকের আমলে আমরা কিন্তু করতে পারছি, নামজারি করতে পারছি। আরও বিভিন্ন কাজে গেলে কিন্তু অনেকগুলি সিটি কর্পোরেশন করছে। কাজে একজন যদি অন্তত মানে হেড না থাকে, এটা কিন্তু সম্ভব না কোনো কিছুই করা। আর আমাদেরকে যে দিবেন অতিরিক্ত দায়িত্ব বা আমরা কিন্তু এই কাজের জন্য উপযুক্ত না।
এটা আমি মনে করি আর কি। কাজেই প্রশাসক যেটা দিচ্ছে সেটা হয়তো বিএনপি তার রাজনৈতিক কোনো কারণে আমার রাজনৈতিক ব্যাপারে তার বিরোধিতা করার কারণে তার বিরোধিতা করছে, কিন্তু নগরবাসী কিন্তু চাইছে একজন প্রশাসক থাক এবং প্রশাসকের প্রয়োজন, এবং সেই দৃষ্টিভঙ্গিতে কিন্তু তারা কিন্তু ক্ষমতা এটা কিন্তু তারাও এটা দিচ্ছেন। এবং আমরা মনে করি যে নির্বাচনের কোনো বিকল্প নাই, নির্বাচিত প্রতিনিধি একমাত্র জনগণের সমস্ত সমস্যার সমাধান করতে পারবে, এবং এটা আমরা মনে করি আর কি। তো সরকার যত তাড়াতাড়ি নির্বাচন দিবে এবং নির্বাচিত প্রতিনিধিরা তারা তাদের ক্ষমতায় বসবে, এই মুহূর্তে নির্বাচন দেওয়াটাই হচ্ছে বেস্ট সলিউশন। বেস্ট সলিউশন। জি, ধন্যবাদ আপনাকে সোহরাব হাসান। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে, তিনি বিএনপির কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ছিলেন। এই একদম সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত একজনকে ভিসি হিসেবে বসানোর তীব্র সমালোচনা জানিয়েছেন এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতু, আপনি কি বলবেন? না, আমাদের দীর্ঘদিন ধরেতে এই সংস্কৃতি চলে আসছে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পদাধিকারী, শিক্ষক তারা দলীয় রাজনীতি করছেন। কোন এখতিয়ারে করছেন সেটা প্রশ্ন। তার মূল দায়িত্ব তো বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসাবে শিক্ষকতা করা। তিনি সরাসরি কোনো দলের সাথে যুক্ত হতে পারেন কিনা, হওয়া উচিত নয়। আবার সরকার কিভাবে চায়, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো না, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে কিন্তু নতুন উপাচার্য নিয়োগ হয়েছে, কিন্তু সরাসরি দলীয় পদধারী আগে এখন এটা নানা রকম দলীয় পদধারী যাতে না বলতে পারেন এই জন্য করা পরামর্শক অথবা উপদেষ্টা পরিষদের সদস্য, যে তার দলের সাংগঠনিক ক্ষমতা নেই। এটি করে আসলে এটা একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি শিক্ষকই তার প্রধান পরিচয় হওয়া উচিত। এরপর তিনি তার চিন্তা, হ্যাঁ, তার কোনো রাজনৈতিক দলের সাথে তার চিন্তার যদি মিল থাকে সেটি তিনি লেখালেখির মাধ্যমে, তার চিন্তার বক্তৃতা বিবৃতির মাধ্যমে এটাই করতে পারবেন। দলীয় সাংগঠনিক শৃঙ্খলায় যাওয়া উচিত, সাংগঠনিক কাঠামোয় যাওয়া উচিত নয়। কিন্তু আওয়ামী লীগ আমলে গিয়েছে, তার আগে বিএনপির আমলে গিয়েছে, এখনও যদি আবার সেই ধারা হয়। দ্বিতীয় হচ্ছে যে তিনি ছিলেন, কিন্তু তিনি উপাচার্য হওয়ার পর তো আর ওখানে থাকবেন না। এরপর যে বিষয়টি আসবে, তিনি উপাচার্য হিসাবে কী দায়িত্ব পালন করেন, মানে সেটা কি নিরপেক্ষভাবে করেন কি করেন না। যেমন এর আগে যিনি উপাচার্য ছিলেন নিয়াজ আহমেদ খান, তার সম্পর্কেও কিন্তু অভিযোগ আছে, বা তার সম্পর্কে অনেক রাজনৈতিক, তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন, যদিও তিনি অস্বীকার করেছেন। তিনি বলছেন আমার কোনো দলের সাথে আমার সাংগঠনিক সম্পর্ক নেই। এখন সাংগঠনিক সম্পর্ক আর মানসিক সম্পর্ক, এটার বিভাজনও কিন্তু খুব কঠিন, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু এই অভিযোগ এসেছে তিনি একটি দলের প্রতি পক্ষপাত করেছেন, যদিও তিনি একটি ভালো নির্বাচন করতে পেরেছেন। ডাকসু নির্বাচন নিয়েও কিন্তু অভিযোগ ছিল, কিন্তু সেই অভিযোগ খুব যে তাহলে পেপার পাওয়া গেল নীলক্ষেতে এখন ছাপানো, এটার ব্যাপারে তিনি ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু এতটা, হ্যাঁ, সেটা তো জাতীয় নির্বাচন সম্পর্কে আছে। তারপরেও আমরা 2026-এ যে জাতীয় নির্বাচন হয়েছে, এই নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছে, এবং ডাকসু নির্বাচনের ক্ষেত্রেও বা অন্য 5টি ছাত্র সংসদ নির্বাচনেও কিন্তু একই বক্তব্য, যে শিক্ষার্থীরা ভোট দিতে পেরেছে, এবং তাদের কিছু অনিয়ম হতে পারে, বিচ্যুতি হতে পারে, কিন্তু তারা অধিকাংশ শিক্ষার্থী যে যাদের বাছাই করেছে তারাই কিন্তু প্রতিনিধি হয়েছেন, তারাই কিন্তু সংবাদ চান। তারা নির্বাচিত হওয়ার পর কি আচরণ করছেন সেটা ভিন্ন প্রশ্ন, দেখবার জন্য। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ রুহুল আমিন, লাস্ট 1 মিনিট আপনি যদি একটু বলতেন, এই যে দলীয় পদধারীকে ভিসি নিয়োগ দেয়া কোনো প্রভাব পড়বে কিনা? ডক্টর ওবায়দুল ইসলাম কিন্তু এর আগেও কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, তখন কিন্তু এনসিপির পক্ষ থেকে বলা হয় নাই যে উনি বিএনপি মানে গণশিক্ষা বা শিক্ষা বিষয়ক সম্পাদক, তখন কিন্তু এনসিপি বলে নাই। যখন ওনাকে ঢাকা ইউনিভার্সিটিতে আপনার ভিসি হিসেবে করা হয়েছে, তখন তারা এটা বলছেন। আমার জানা মতে 17টা ইউনিভার্সিটিতে একদম জামাতের সরাসরি সম্পর্কযুক্ত যারা মানে ভিসি ছিলেন, 17টা ইউনিভার্সিটিতে, একদম পাবলিক ইউনিভার্সিটিতে,
এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটিতে নিয়ে আসছে, যদি না করছেন আমার কাছে প্রমাণ আছে উনি জামাতের সাথে সংশ্লিষ্ট কি প্রমাণ আছে? একটু বলেন আজকে শুনি। আমি এখন যদি আপনি বলেন তাহলে আমার আরেকটা টক শোতে এই ডকুমেন্টটা নিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা না নিয়ে আসতে বললে মুখে বলে মানে আপনার কাছে document আছে? ডকুমেন্ট আছে। আচ্ছা। এবং জামাতের সাথে কিভাবে সম্পৃক্ত, কিভাবে সবটুকু আরো 15 বছর আগে থেকে আমার কাছে ডকুমেন্ট আমার কালেকশনে আসছে, আমি করছি আর কি। কাজে কোনো জামাতের লোক, জি, এতে কোনো ধন্যবাদ। সন্দেহ নেই। তাহলে আজকের মতো শেষ করছি। ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সোহরাব হাসান। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময়ে, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।